হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকের মূলত হাজির হয়েছি তোমাদের একটা টপিক যেটা ক্লাস 11 সেমিস্টার 1 রয়েছে, পৃথিবীর উৎপত্তি। এবং এই পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে কটা ধ্রুপদী তত্ত্ব এবং আধুনিক তত্ত্ব তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো সমস্ত নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে কারণে এই ভিডিওর একটা ইম্পর্টেন্স রয়েছে, তোমরা ভিডিওটা মাইনরলি ওয়াচ করো। আর আজকের বেসিক্যালি এই কয়েকটা থিওরি নিয়েই আলোচনা হবে। এর আগের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো, শাস্ত্র হিসেবে ভূগোল যে টপিকটা ছিল সেই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই প্লেলিস্ট করা রয়েছে এবং ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো, আজকের বেসিক্যালি আলোচনার টপিকের মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে কান্টের নেবুলা হাইপোথিসিস। তো সেটা নিয়ে আলোচনা করব। তারপরে লাপ্লাসের তত্ত্বটাও এর সঙ্গে ইনক্লুড থাকে, কান্ট লাপ্লাস দুজনেরই নেবুলা হাইপোথিসিসের মধ্যে পড়ে। তারপরে জিন্স রয়েছে, জেফ্রিস রয়েছে, এবং আধুনিক তত্ত্বের মধ্যে বা মডার্ন থিওরির মধ্যে একটাই রয়েছে যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, তো সমস্তটা নিয়ে ডায়াগ্রামের সঙ্গে খুব সহজ সরলভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটার সঙ্গে থেকো। প্রথমত আমরা এই ইউনিভার্স বলো কিংবা মহাবিশ্ব বলো, তো সেই সংক্রান্ত কিছু পরিভাষা রয়েছে, অর্থাৎ গ্রহ কাকে বলে, নক্ষত্র কাকে বলে, গ্যালাক্সি কাকে বলে, এই সমস্ত কিছু বেসিক ধারণা তোমাদের প্রথমে একটা রাখতে হবে। তো সেই সংক্রান্ত কয়েকটা কোশ্চেন্স যেগুলো অ্যাজ এ শর্ট কোশ্চেন্স তোমাদের একটু পড়ে রাখতে হবে, কারণ তোমাদের এমসিকিউ বেসড কোশ্চেন যে কোনো কিছুর একটা এক্সাম্পল দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত পরিভাষা। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথমে যে কোশ্চেন্সটা আসছে যে মহাবিশ্ব বা মহাকাশ কিংবা ইউনিভার্স কাকে বলছে। তো এই মহাবিশ্ব শব্দটা বা মহাবিশ্ব বা ইউনিভার্স কাকে বলছে সেটা বোঝার আগে তোমাকে একটা সাম আপ করে একটা এক্সাম্পল দিই, যে আমরা সুগঠিত পরিবার কাকে বলি বলতো? যখন তোমার পরিবারের মধ্যে মা থাকবে, বাবা থাকবে, দিদি থাকবে, হ্যাঁ, তারপরে কাকু কাকিমা, জেঠু জেঠিমা, দাদু, তারপরে ঠাকুরমা, সবাই থাকবে, তখন সেটাকে পরিবার বলে। তো মহাবিশ্ব কিংবা ইউনিভার্স হচ্ছে এরকম একটা বিষয় যার মধ্যে কি থাকে, গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, ছায়াপথ রয়েছে, ধূলিকণা রয়েছে, গ্যাস রয়েছে, এরকম প্রচুর বিষয়ের সমষ্টি হচ্ছে আমাদের ইউনিভার্স। ঠিক আছে, তাহলে ইউনিভার্সের সংজ্ঞা হিসেবে তোমরা এরকম বলতে পারো যে মহাবিশ্ব হচ্ছে আমাদের অসীম বা যেটা লিমিটলেস কিংবা ইনফাইনাইট। ঠিক আছে, তো এই ইনফাইনাইট আকারের একটা বিস্তৃত ক্ষেত্র যেখানে মূলত সমগ্র ধরনের গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, ধূলিকণা, গ্যাস, সময়, মহাকর্ষের মতো ভৌত উপাদানগুলো এর মধ্যে রয়েছে। তো তখন সেটাকে আমরা বলবো ইউনিভার্স। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমাদের যে সৌরজগৎ, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সের এক্সাম্পল বলা যেতে পারে। মিল্কি ওয়ে ছায়াপথ, এটাও ইউনিভার্সের এক্সাম্পল বলা যেতে পারে। ঠিক আছে, এবারে নেক্সট 2 নম্বরে যেটা আসছে, নীহারিকা বা নেবুলা কাকে বলে। নেবুলা হচ্ছে বা নীহারিকা হচ্ছে গ্যাস এবং ধূলিকণার বিশাল মেঘ যেটা মহাকাশে ছড়িয়ে থাকে। তো এটির থেকে আবার নতুন নক্ষত্র জন্ম হয়, তখন সেটাকে বেসিক্যালি বলা হচ্ছে নীহারিকা। নীহারিকার এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে, দেখো, ওরায়ন নীহারিকা, ঈগল নীহারিকা, এগুলো সব এক্সাম্পল হিসেবে তোমাদের এক্সামেও এরকম কোশ্চেন্স, তোমাদের যেহেতু এমসিকিউ বেসড এক্সাম হবে সেক্ষেত্রে কোশ্চেন্স এরকম আসতে পারে যে নীহারিকার এক্সাম্পল দাও। সেক্ষেত্রে 3টে অপশন দিল, তোমাকে সেক্ষেত্রে নীহারিকার যে উদাহরণ কি কি রয়েছে সেগুলো সম্পর্কে অবগত না হলে ভুল অ্যান্সার দিয়ে আসার সম্ভাবনা থাকে। যে কারণে এই এক্সাম্পল কিংবা উদাহরণগুলোও ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ছায়াপথ কিংবা গ্যালাক্সি কাকে বলে। ছায়াপথ হলো কোটি কোটি নক্ষত্র, ধুলো, গ্যাস এবং অন্ধকার বস্তু বা ডার্ক ম্যাটার্স যেগুলো বলে, তো সেগুলো দিয়ে গঠিত একটা বৃহৎ স্ট্রাকচার কিংবা গঠন, সেটাকে বেসিক্যালি আমরা বলছি গ্যালাক্সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা গ্যালাক্সির ছবি, এই একটা গ্যালাক্সির ছবি, এগুলো সবগুলোকে বেসিক্যালি ছায়াপথ কিংবা গ্যালাক্সি বলা হয়। ঠিক আছে, উদাহরণ হিসেবে আমাদের যে ছায়াপথের নাম কি, মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে একটা গ্যালাক্সির এক্সাম্পল। তারপরে অ্যাড্রোমিডা একটা ছায়াপথ কিংবা গ্যালাক্সির এক্সাম্পল। ঠিক আছে, 4 নম্বরে আসছে জ্যোতিষ্ক।
জ্যোতিষ্ক কাকে বলছে? জ্যোতিষ্ক হচ্ছে মহাকাশে অবস্থিত যে কোনো স্বতন্ত্র বস্তু, যেমন গ্রহ, নক্ষত্র, ধূমকেতু ইত্যাদিকে বেসিক্যালি জ্যোতিষ্ক হিসেবে পরিগণিত করা হয়। ঠিক আছে, উদাহরণ হিসেবে সূর্য একটা জ্যোতিষ্কের উদাহরণ, পৃথিবী, হ্যালির ধূমকেতু, এগুলো সব কিছু জ্যোতিষ্কের এক্সাম্পল। ঠিক আছে, আশা করছি এই বিষয়গুলো বোঝা যাচ্ছে। এবারে 5 নম্বরে যেটা আসছে, স্টার কিংবা নক্ষত্র কাকে বলে? নক্ষত্র হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিজের আলো উজ্জ্বল করা বিশাল গ্যাসীয় গোলক, যা মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। এটাকে বেসিক্যালি বলা হচ্ছে নক্ষত্র। নক্ষত্রের তাহলে এক্সাম্পল কি হতে পারে? নক্ষত্রের এক্সাম্পল সূর্য, সিরিয়াস, পোলারিস, এগুলো সব হচ্ছে নক্ষত্রের এক্সাম্পল। ঠিক আছে, এবারে 6 নম্বরে আসছে নক্ষত্র মণ্ডল কাকে বলে? নক্ষত্র মণ্ডল কাকে বলছে? যখন একাধিক নক্ষত্র একটা জায়গাতে অবস্থান করছে, তখন সেটাকে বেসিক্যালি বলা হয় নক্ষত্র মণ্ডল। নক্ষত্র মণ্ডলের মধ্যে এই যেমন উর্সা মেজর সপ্তর্ষি মণ্ডল রয়েছে, তারপরে ওরায়ন রয়েছে, তারপরে স্করপিও রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু নক্ষত্র মণ্ডলের এক্সাম্পল। ঠিক আছে, এবারে নেক্সট 7 নম্বরে গ্রহ কাকে বলছে বা প্ল্যানেট কাকে বলছে? গ্রহ হচ্ছে এমন একটা জ্যোতিষ্ক যা কোনো নক্ষত্র, এক্সাম্পল হিসেবে যদি আমি সূর্যের কথা বলি, তো সূর্যকে কেন্দ্র করে ঘোরে এবং তার একটা নিজস্ব অভিকর্ষজ বল দ্বারা গোলাকার আকৃতি ধারণ করে, তখন সেটাকে আমরা বলবো গ্রহ। ঠিক আছে, গ্রহ মানে গোলাকার। ঠিক আছে, এটার থেকে তোমরা রিলেট করতে পারবে। এবারে উদাহরণ হিসেবে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এগুলো সব হচ্ছে সূর্যের গ্রহ। ঠিক আছে, নেক্সট 8 নম্বরে আসছে গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ কাকে বলছে? যখন গ্রহাণুপুঞ্জ হচ্ছে মঙ্গল কিংবা বৃহস্পতির কক্ষপথের মাঝখানে প্রচুর পরিমাণে ছোট ছোট পাথরের টুকরো, যেগুলোকে বেসিক্যালি একসঙ্গে গ্রহাণুর অঞ্চল বলা হয় কিংবা গ্রহাণুপুঞ্জও বলা হয়। এবারে এর উদাহরণ কি? প্রধান গ্রহাণু বেল্ট হিসেবে সেরাস, ভেস্টা, পালাস, এগুলো হচ্ছে তোমার গ্রহাণুপুঞ্জের উদাহরণ। ঠিক আছে, এবারে 9 নম্বর হচ্ছে উপগ্রহ কিংবা স্যাটেলাইট কাকে বলে? উপগ্রহ, প্রত্যেকটা গ্রহের এক কিংবা একাধিক উপগ্রহ রয়েছে, তোমরা জানো আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদ। তো সেক্ষেত্রে উপগ্রহ হচ্ছে এমন একটি বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তন করে। এবারে এই উপগ্রহ কিংবা স্যাটেলাইট আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো বেসিক্যালি মানুষ তৈরি করে পাঠায়, যাতে পৃথিবীর বিভিন্ন রকমের ফেনোমেনাগুলোকে অবজার্ভ করতে পারে। ঠিক আছে, এবারে উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে প্রাকৃতিক উপগ্রহ চাঁদ, যেটা পৃথিবীর উপগ্রহ, এবং কৃত্রিম উপগ্রহ যেমন ইনস্যাট, আর্যভটিয়া। ঠিক আছে, এই সমস্ত কিছু হচ্ছে স্যাটেলাইট কিংবা উপগ্রহের উদাহরণ। 10 নম্বরে হচ্ছে ধূমকেতু। ধূমকেতু কাকে বলছে? ধূমকেতু হচ্ছে বরফ, গ্যাস কিংবা ধূলিকণা দিয়ে গঠিত ছোট আকারের একটা মহাজাগতিক বস্তু, যা সূর্যের কাছাকাছি এলে উজ্জ্বল লেজ তৈরি করে, সেটাকে বেসিক্যালি বলা হচ্ছে ধূমকেতু। এবারে উদাহরণ হিসেবে এই যে হ্যালির ধূমকেতু, হ্যাঁ, যেটাকে বেসিক্যালি ধূমকেতুর এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে, যেটা প্রত্যেক 76 বছর পর পর দৃশ্যমান হয়। ঠিক আছে, আর স্যাটেলাইট তো আমি একটু আগেই বললাম, কিংবা উপগ্রহ কাকে বলে সেটা একটু আগেই বললাম। তাহলে এই 10টা কোশ্চেন্স তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। একদম সহজ, এক কথায় লিখে জিনিসগুলো রেডি করা রয়েছে, তোমরা একবার পড়বে, আশা করছি প্রবলেম হবে না। ঠিক আছে, এবারে নেক্সট আমি থিওরিগুলোতে চলে যাই। একটা ক্লাসিক্যাল থিওরির এক্সাম্পল হিসেবে যদি তোমাকে জিজ্ঞেস করে যে একটা ধ্রুপদী তত্ত্ব উদাহরণ দাও, সেক্ষেত্রে 4-5টা অপশান দিল। তাহলে ধ্রুপদী তত্ত্বের মধ্যে এই কান্টের যে গ্যাসীয় মতবাদ, কিংবা লাপ্লাসের যে গ্যাসীয় মতবাদ, কিংবা জোয়ারি তত্ত্ব যে রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু ধ্রুপদী তত্ত্বের উদাহরণ। আর মডার্ন থিওরির মধ্যে একটাই, যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এটা একটু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এবারে ইমানুয়েল কান্ট, যিনি ছিলেন এক প্রখ্যাত জার্মান দার্শনিক, ঠিক আছে, যিনি 1755 সালে এই নেবুলার হাইপোথিসিস কিংবা গ্যাসীয় মতবাদ প্রস্তাব করেন। কত সালে বুঝতে পেরেছো? 1755। এবারে এই মতবাদে কি বলা হচ্ছে? এই মতবাদে বেসিক্যালি আমাদের যে পৃথিবী বলো, সৌরজগৎ বলো, এগুলো কিভাবে উৎপত্তি হয়েছে সেইগুলো ব্যাখ্যা তিনি প্রথম, হ্যাঁ, বৈজ্ঞানিক ভিত্তি দিয়ে প্রথম তিনি এই ব্যাখ্যাগুলো করেছিলেন। ঠিক আছে,
তোমাদের যদি কোশ্চেন্স এরকমও আসে যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বপ্রথম তত্ত্বটির নাম কি, সেটা হচ্ছে কান্টের গ্যাসীয় মতবাদ। তোমাদের এটা অপশানে যদি থাকে সেটা তোমাকে অবশ্যই টিকমার্ক করতে হবে, ঠিক আছে। এবারে এটি পরবর্তীতে পিয়েরে সিমন লাপ্লাস একটা ছোট কারেকশন করে তিনি এই সম্পূর্ণ এই তত্ত্বটাকে জাস্ট একটু মডিফাই করে তার তত্ত্বটা দিয়েছিলেন, যেটা হচ্ছে কান্ট লাপ্লাস তত্ত্ব নামে পরিচিত, কিংবা লাপ্লাসের গ্যাসীয় মতবাদ তত্ত্ব নামেও পরিচিত, ঠিক আছে। এবারে এই যে গ্যাসীয় মতবাদ কোন পটভূমিতে দাঁড়িয়ে তিনি এই চিন্তা ভাবনা করেছিলেন, কিংবা 1755 সালে হঠাৎ তার মাথায় এরকমও ভাবনা এলো যেটা নিয়ে তিনি ভাবতে বসলেন যে পৃথিবী কেন সৃষ্টি হয়েছে। তার আগে কিংবা তারপরে মানুষজন অনেক ভেবেছে, কিন্তু তিনি বৈজ্ঞানিক ভিত্তির সহিত তার এই তত্ত্বটাকে উপস্থাপন করেছিলেন। এবারে তার এই তত্ত্বটা কোন কোন তত্ত্বের উপরে নির্ভরশীল করে দাঁড়িয়ে রয়েছে, তার একটা পটভূমি রয়েছে। অর্থাৎ যখন তত্ত্ব দিয়েছিলেন তখন মানুষ প্রধানত ধর্মীয় কিংবা পৌরাণিক বিশ্বাসের উপর নির্ভরশীল ছিল। নেক্সট, নিউটনের যে মহাকর্ষীয় সূত্র, তার উপরেও এই তত্ত্বটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবং গ্যালিলিও তিনি তখন যে অবজার্ভ করেছিলেন, টেলিস্কোপে বিভিন্ন ধরনের ফেনোমেনাগুলো অবজার্ভ করেছিলেন, তো সেই সমস্ত বিষয়গুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যার করার তো চেষ্টা করেছিলেন সবাই, কিন্তু এই তত্ত্বগুলোর উপরে দাঁড়িয়ে কান্ট একটা নতুন তত্ত্ব ভেবেছিল, যেটা হচ্ছে এই নেবুলার হাইপোথেসিস, ঠিক আছে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 1755, এই সালটা খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। 1755 সালে কান্টের যে বই, সেটা হচ্ছে ইউনিভার্সাল ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড থিওরি অব দ্য হেভেন্স। এই বইটাও একটু ভালো করে মাথায় রাখতে হবে, তোমাদের জিজ্ঞেস করতে পারে। তো তার এই বইটায় 1755 সালে গ্যাসীয় মতবাদটি প্রথম প্রকাশ করেন। তাহলে যদি এক্সাম্পল হিসেবে বা তোমাদের জিজ্ঞেস করে কান্ট তিনি যে দার্শনিক ছিলেন বা ভূগোলবিদ ছিলেন, তিনি কোন দেশের দার্শনিক ছিলেন, যদি এক্সাম্পল হিসেবে মানে অনেকগুলো অপশন দিলে দেখা যাবে তোমার রাশিয়া, জার্মানি, তারপরে তোমার ব্রিটেন, ফ্রান্স, তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই জার্মান দার্শনিক ছিলেন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবারে মূল ধারণাতে চলে যাচ্ছি। অর্থাৎ কান্টের মতে সৌরজগতের উৎপত্তি ঘটেছে এক বিশাল গ্যাসীয় এবং ধূলিকণার কুণ্ড বা নীহারিকার সংকোচন থেকে। তার গ্যাসীয় মতবাদের মূল বক্তব্যের নিম্নরূপ নিচে আলোচনা করা হয়েছে। আমি থিওরি কনসেপ্ট খুব একটা দেব না, আমি ছবি রয়েছে, ডায়াগ্রাম রয়েছে, সেটার সঙ্গে তোমাদের এই কান্টের গ্যাসীয় মতবাদটা খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে কোনো ডাউট কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো চলো মূল ধারণাটা কি বলছেন তিনি সেটা একটু জেনে নেওয়া যাক। এই দেখো, এইখানে টোটাল 5টা স্টেপস দেওয়া রয়েছে। এই 5টা স্টেপস একটু পড়ে নেবে, আমি জাস্ট ডিরেক্ট ছবি নিয়ে ব্যাখ্যাটা আমি শুরু করছি। স্টেপ 1, অর্থাৎ তিনি যখন চিন্তা ভাবনা করতে বসলেন যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে বা কিভাবে আমাদের সৌরজগতের সৃষ্টি হয়েছে, তিনি প্রথমে বলছেন যে স্টেজ 1-এ বা একদম প্রাথমিক বা প্রারম্ভিক পর্যায়ে পৃথিবী বলে কোনো গ্রহের অস্তিত্ব ছিল না। তখন কি ছিল? মহাশূন্যে কিছু ভাসমান কিংবা শীতল কিছু নিশ্চল প্রাথমিক পদার্থ, যেটাকে তিনি প্রাইমর্ডিয়াল ম্যাটার্স হিসেবেও আখ্যায়িত করেছিলেন। তো সেইগুলো ছিল, ঠিক আছে, যেগুলো এখানে ছবির সাহায্যে আমি এখানে প্রেজেন্ট করেছি, একটু ভালো করে দেখে নাও। এগুলো সব প্রাইমর্ডিয়াল ম্যাটার্স কিংবা প্রাথমিক কিছু নিশ্চল পদার্থ, ঠিক আছে। এবারে হঠাৎ করে তিনি বলছেন যে এরপরে স্টেজ 2-তে বা দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, এই যে প্রাইমর্ডিয়াল ম্যাটার্স কিংবা প্রাথমিক পদার্থগুলো রয়েছে সেগুলোর সঙ্গে পরস্পরের সঙ্গে সংঘর্ষ কিংবা কলিশন তৈরি হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সংঘর্ষ তৈরি হয়েছে। তখন আমরা কি জানি, কোনো জায়গায় যদি সংঘর্ষ, কোনো প্রাইমর্ডিয়াল ম্যাটার্স কিংবা কোনো একটা পদার্থের সঙ্গে কোনো একটা পদার্থের যদি সংঘর্ষ হয়, সেক্ষেত্রে সেখানে উত্তাপ তৈরি হচ্ছে। তো সেখানে উত্তাপ তৈরি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা মোশনও তৈরি হচ্ছে বা একটা রোটেশন তৈরি হচ্ছে, ঠিক আছে।
তো এমতো অবস্থায় পরস্পরের সঙ্গে সংঘর্ষ হলো এবং সেগুলো পরস্পরের সঙ্গে একটা রোটেশন ওয়েতে ঘুরতে শুরু করলো। ঠিক আছে? যার থেকে বেসিক্যালি কি হচ্ছে, নীহারিকার জন্ম হচ্ছে। তাহলে স্টেজ 2 বা ২য় পর্যায়ে তাহলে নীহারিকার জন্ম হলো। এবারে ৩য় পর্যায়ে কি হচ্ছে, ৩য় পর্যায়ে অলরেডি কিন্তু নীহারিকার জন্ম হয়ে গেছে এবং সেগুলো আস্তে, আস্তে করে রোটেশন কিংবা ঘুরতে শুরু করে দিয়েছে। এবারে আমরা আ ছোটবেলাতে কিংবা 9 এ বা 10 এও পড়ে এসেছি সেন্ট্রিপেটাল ফোর্স আর হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বিমুখ একটা বলের তৈরি হচ্ছে। অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুকে নিয়ে এরমভাবে রোটেট করতে চাও বা ঘোরাতে চাও, সেক্ষেত্রে সেটা একটা মানে জাস্ট একটা তুমি ইমাজিন করো, পৃথিবীর মধ্যে তুমি রয়েছো এবং পৃথিবীটা এরমভাবে রোটেট করছে। তখন তোমার ওই যদি পৃথিবীর মধ্যে তুমি যে রয়েছো, সেটা কিন্তু বাইরের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে বা বাইরের দিকে বেরিয়ে আসার, ছিটকে আসারও প্রবণতা থাকে। কিন্তু আমরা ছিটকে যাই না কেন? কারণ হচ্ছে আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি সেটা আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে রেখেছে, যে কারণে আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না। পৃথিবী কিন্তু তার মতো করে রোটেট করছে। এবারে এখানে স্টেজ 3 তে কি হচ্ছে, এই যে নীহারিকা সেটা আস্তে, আস্তে করে এমন জোরে রোটেশন শুরু করলো, সেক্ষেত্রে এই আ আমি কি বলেছিলাম স্টেজ 2 তে কিন্তু এই প্রাইমোরডিয়ালস ম্যাটারস গুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে, হ্যাঁ? উত্তাপ কিংবা হিট জেনারেট করেছিল। তাহলে এই যে তপ্ত গ্যাসীয় বলয়গুলো সেগুলো বাইরের দিকে কিছু, কিছু করে ছিটকে বেরিয়ে আসছে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি হচ্ছে, আদি নীহারিকা থেকে বা আমরা যে স্টেজ 2 তে নীহারিকা তৈরি হয়েছিল, সেই নীহারিকা থেকে কেন্দ্র বিমুখ বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স এর দরুন তপ্ত গ্যাসীয় বলয়গুলি কি হচ্ছে, আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে এই যে বেরিয়ে গেছে, এইখানে দেখতে পাচ্ছি এই যে বেরিয়ে গেছে, এইখানে কিছুটা বেরিয়ে গেছে, এখানে বেরিয়ে গেছে। এবার স্টেজ 4 এ কি হচ্ছে, আমাদের সৌরজগৎ সৃষ্টি হয়ে গেছে এবং এই যে প্রাথমিক কিছু পদার্থ যেটা ঘুরতে, ঘুরতে এখানে থেকে গেছে, হ্যাঁ? সেটা স্থির অবস্থায় থেকে গেছে এবং সেটা হচ্ছে সূর্য হিসেবে থেকে গেছে এবং চারদিকে ৯ টা গ্রহের সৃষ্টি করেছে। হ্যাঁ? এখানে তোমরা দেখতে পাচ্ছ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯ টা সৌরজগৎ এবং তার ৯ টা গ্রহের সৃষ্টি করেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের যে এতক্ষণ কান্টের যে নেবুলা হাইপোথিসিস সেটা নিয়ে আলোচনা। কান্ট এবং ল্যাপ্লাস দুজনের তত্ত্ব প্রায় সিমিলার তত্ত্ব। হ্যাঁ? এবারে তিনি সামান্য কিছু চেঞ্জেস করে তারপর এই তত্ত্বটাকে রিপ্লেস করেছেন। তো সেটা কি করেছেন সেটাও জানা যাবে। এবারে এই যে তত্ত্বটা তিনি বললেন বা তার যে এই যে থিওরিটা তিনি উপস্থাপন করেছিলেন, সেক্ষেত্রে এখানে তার থিওরির কিছু ইম্পোর্টেন্স রয়েছে। প্রথমত হচ্ছে এটা একটা বৈজ্ঞানিক ভিত্তি এবং সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত প্রাথমিক তত্ত্ব বা প্রথম তত্ত্ব। ২ নম্বরে এই তত্ত্বটা হচ্ছে আধুনিক গ্রহতত্ত্বের ভিত্তি স্থাপন করছে। অর্থাৎ বর্তমানে মানুষজন যে এই পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করছে কিংবা ভাবতে পারছে, সেটার মূল ভিত্তি স্থাপন করে গেছিলেন কিন্তু ইমানুয়েল কান্ট। ঠিক আছে? ৩ নম্বরে কি হচ্ছে, এটি ধর্মীয় ব্যাখ্যার পরিবর্তে যুক্তি কিংবা বিজ্ঞানের উপর নির্ভর করে তার এই তত্ত্বটা দিয়েছিলেন। এইবার ৪ নম্বর পয়েন্ট, এই কান্টের যে নেবুলার হাইপোথিসিস এটার উপরে ভিত্তি করে পরবর্তীকালে বহু বিজ্ঞানী তাদের যে তত্ত্বগুলো বা মতবাদগুলো দিতে পেরেছিলেন, সেটা সম্পূর্ণ কিন্তু কান্টের এই নেবুলা হাইপোথিসিসের উপরে ভিত্তি করে বা তার থেকে প্রভাবিত হয়ে তিনারা এই তত্ত্বগুলো দিতে পেরেছিলেন। ঠিক আছে? এবারে সাফল্য হিসেবে তিনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে প্রথমত হচ্ছে যে সূর্যের কেন্দ্রীয় অবস্থান এবং গ্রহের একই সমতলে কক্ষপথে ঘূর্ণনের যে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছিলেন, এটা অনেকে গ্রহণ করেছিলেন। আবার সৌরজগতের যে স্তরবিন্যাস এবং গঠন বৈচিত্র্যকে যে ব্যাখ্যা করেছিলেন, এটা তার এই তত্ত্বটার সাফল্য হিসেবে ধরা হয়। এবারে সমালোচনা, প্রচুর জন এই তত্ত্ব নিয়ে সমালোচনাও করেছেন। সেক্ষেত্রে প্রথমে কি, তাপমাত্রা ও চাপের সুনির্দিষ্ট গণনা তত্ত্বে অনুপস্থিত। অর্থাৎ হঠাৎ করে যে তিনি বললেন যে গ্রহগুলো নক্ষত্র মানে প্রাইমোরডিয়ালস ম্যাটারস কিংবা প্রাথমিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো আস্তে, আস্তে করে রোটেট করা শুরু করেছে। সেক্ষেত্রে কি করে তাপমাত্রা এলো, কি করে চাপ এলো সেটা নিয়ে তিনি প্রপার কোনো ইনফরমেশন দিয়ে যাননি। ২ নম্বরে চাঁদের উৎপত্তি কিংবা গ্রহাণুপুঞ্জের যে অনিয়মিত গতিপথ ব্যাখ্যা,
সেটা করতে তিনি ব্যর্থ হয়েছিলেন। ঠিক আছে? ৩ নম্বর হচ্ছে কান্ট তার যে কৌণিক ভরবেগের উৎপত্তির ব্যাখ্যা সেটা তিনি প্রপারভাবে তার থিওরিতে দিয়ে যাননি। এবং আধুনিক আবিষ্কার অনুযায়ী সব গ্রহের ঘূর্ণন একই দিকে নয়, যা এই তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা একটা সুন্দর লজিক যেটা তিনি দিয়ে যেতে পারেননি। ঠিক আছে? এবারে এতক্ষণ আমরা যার তত্ত্ব নিয়ে আলোচনা করলাম তিনি হলেন কান্ট। এবারে এই কান্টের এই তত্ত্বকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে এই লাপ্লাস তিনি একটা নেবুলা হাইপোথিসিস দিয়েছিলেন। হ্যাঁ? সেখানে তিনি কি বলছেন আমাদের বেসিক্যালি এই যে লাপ্লাস যিনি হচ্ছেন একজন ফরাসি গণিতবিদ এবং জ্যোতিষবিজ্ঞানী ছিলেন। তো তার সম্পর্কে প্রথমে একটু জানতে হবে। তিনি এই ইমানুয়েল কান্টের তত্ত্ব দেখে বা তত্ত্ব শুনে পড়ে প্রভাবিত হয়ে তিনি পরে তার একটা তত্ত্ব দেন যেটা লাপ্লাস নেবুলা হাইপোথিসিস নামে পরিচিত। এবারে তার এই তত্ত্বটা কত সালে দিয়েছিলেন এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। ১৭৯৬ সালে। তার একটা বই রয়েছে। এই বইটার নামও তোমাদের ভালো করে একটু মাথায় রাখতে হবে। যেটা হচ্ছে এক্সপোজিশন ডু সিস্টেমি ডু মানডে। ঠিক আছে? তো এই গ্রন্থে তিনি তার মতামতটাকে যথার্থভাবে রূপ দেন। যেটা বেসিক্যালি লাপ্লাসের নীহারিকা মতবাদ নামে পরবর্তীকালে পপুলারিটি পায়। আর ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন তোমার পিয়েরে সিমন লাপ্লাস। ঠিক আছে? এবারে নীহারিকা মতবাদের মূল ধারণা নীহারিকা মতবাদের মূল ধারণা হচ্ছে লাপ্লাসের মত অনুযায়ী তিনি বলছেন সৌরজগতের উৎপত্তি একটি বিশাল উত্তপ্ত ঘূর্ণায়মান গ্যাসীয় মেঘ বা নীহারিকা কিংবা নেবুলার থেকে হয়েছে। তিনি বলছেন এই গ্যাসীয় মেঘ মহাকাশে ছড়িয়েছিল এবং এটি ক্রমে সংকুচিত হয়ে একটা কেন্দ্রীয় পিণ্ডে গঠন করে এবং যা পরে সেটা আবার সূর্য হিসেবে পরিগণিত হয়। ঠিক আছে? ৩ নম্বরে তিনি বলছেন যে এই যে গ্যাসীয় মেঘ যখন সংকোচন শুরু করে তখন তা দ্রুত ঘূর্ণন করতে থাকে এবং ঘূর্ণনের ফলে কেন্দ্রীয় পিণ্ডের চারপাশে কক্ষীয় অবস্থানে গ্যাসের স্তরগুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারে এটা আমি ডায়াগ্রামের সহিত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি, একটু ওয়েট করো। ৪ নম্বরে তিনি বলছেন এই বিচ্ছিন্ন গ্যাসীয় বলয়গুলো থেকেই পরে বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য সৌরজাগতীয় যে বস্তুগুলো সেইগুলোর সৃষ্টি হয়। ঠিক আছে? লাপ্লাসের এই নীহারিকা মতবাদ অনুসারে সৌরজগতের সৃষ্টির প্রক্রিয়াটির কয়েকটি ধাপ যেটা নিচে আমরা ব্যাখ্যা করেছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রাইমোর্ডিয়াল নেবুলা বা প্রাথমিক গ্যাসীয় মেঘ। একটা বিশাল আয়তনের উত্তপ্ত ঘূর্ণায়মান গ্যাসীয় মেঘ মহাকাশে বিরাজ করছিল। তিনি প্রথমেই ইমাজিন করে নিচ্ছেন যে আমরা যেটা প্রাথমিক পর্যায়ে যেটা কান্টের হাইপোথিসিসে পড়লাম যে প্রথমে সেগুলো স্থির অবস্থায় একটা প্রাথমিক উপাদান হিসেবে অবস্থান করেছিল। পরে সেটার মধ্যে একটা মোশন তৈরি হয় এবং হিট জেনারেট হয়। কিন্তু তিনি প্রথমেই ধরে নিচ্ছেন যে এটা উত্তপ্ত এবং ঘূর্ণায়মান কিংবা এটা একটা মোশন রয়েছে তার মধ্যে। তো তিনি মানে কান্টের প্রাথমিক যে স্টেপটা বা ফার্স্ট স্টেজটা সেটাকে তিনি অ্যাভয়েড করে সেকেন্ড স্টেজ থেকে লাপ্লাস তার এই তত্ত্বটা ব্যাখ্যা করছে। ঠিক আছে? তার এই তত্ত্বটা কি বলছে যে এটা প্রথম পর্যায়ে তিনি বলছেন যে উত্তপ্ত ঘূর্ণায়মান একটা গ্যাসীয় মেঘ মহাকাশে বিরাজ করছিল। তাদের মধ্যে ধীরে ধীরে একটা অভিকর্ষজ কারণে সংকোচন সৃষ্টি হয় বা সংকুচিত হতে থাকে। এতে কেন্দ্রীয় তাপমাত্রা আস্তে আস্তে করে বৃদ্ধি পায় কিংবা ইনক্রিজ হয়। ঠিক আছে? তারপরে রোটেশন তৈরি হয় কিংবা ঘূর্ণন তৈরি হয়, যেটা বেসিক্যালি এই ছবির মাধ্যমে আমরা ব্যাখ্যা করেছি। সেম ছবি, তিনি সেম কথাই বলেছিলেন, জাস্ট তিনি প্রাথমিক স্টেজটাকে এখানে সেকেন্ডারি স্টেজ হিসেবে কল্পনা করেছেন। অর্থাৎ কান্টের প্রাথমিক স্টেজ, এনার যে তত্ত্বটা এই তত্ত্বটাই সেকেন্ডারি স্টেজ হিসেবে তিনি কনসিডার করেছেন। এখানে তিনি প্রথমেই বলেছিলেন যে প্রাইমোর্ডিয়াল ম্যাটার্সগুলো সেগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে তার মধ্যে সবসময় মোশন আগের থেকেই ছিল। ঠিক আছে? এবারে এই যে নীহারিকা সেগুলোর মধ্যে রোটেশন তৈরি হয়েছে, মানে কেন্দ্র বিমুখ বলের সৃষ্টি হয়েছে। তখন এই নীহারিকার থেকে বিভিন্ন ধরনের তপ্ত বলয়গুলো বা তপ্ত গ্যাসীয় বলয়গুলো আলাদা হয়ে যায়।
আলাদা হয়ে এই সৌরজগতের সৃষ্টি করেছে। ঠিক আছে? তার তত্ত্বটাও সেম কথা বলেছেন, তিনি জাস্ট ফার্স্ট স্টেজটাকে অ্যাভয়েড করে গেছেন। এবারে তিনি বলছেন যে এই যে সেপারেশন রিং গুলো রয়েছে সেগুলো এই কেন্দ্রীয় অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং কেন্দ্রীয় অংশ যেটা সেটা বেসিক্যালি সূর্য হিসেবে পরিগণিত হয়, এবং গ্রহ এবং উপগ্রহের সৃষ্টি হিসেবে তিনি কি বলছেন যে প্রতিটি বলয় ক্রমে ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি গঠন করে। ঠিক আছে? এবং ৬ নম্বরে যে সান যে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় যে ঘনীভূত অংশটি, তার তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেয়ে সূর্য হিসেবে পরিগণিত হয়, এবং মতবাদের গুরুত্ব হিসেবে যেটা আমরা জানবো সেটা হচ্ছে লাপ্লাসের নীহারিকা মতবাদে প্রথমবারের মতো একটা বৈজ্ঞানিক যুক্তির ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। কিভাবে সৌরজগতে টোটাল সৃষ্টি হলো তার একটা সুসংগঠিত রূপ তিনি দিতে পেরেছিলেন। ঠিক আছে? এখানে কোনো অলৌকিকতা, ধর্মীয় ব্যাখ্যা এগুলো প্রাধান্য তিনি দেননি। ঠিক আছে? প্রথমে যখন লাপ্লাস তার এই তত্ত্বটা দিয়েছিলেন সেক্ষেত্রে তিনি প্রচুর পপুলারিটি পেয়েছিলেন। হ্যাঁ? কিন্তু পরবর্তীকালে তার আবার এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতা ধরা পড়ে। এবার এই মতবাদে কি বলছেন? তিনি বলছেন যে সূর্য মানে তার যে সীমাবদ্ধতাগুলোর মধ্যে ১ম এ যেটা আসছে, সূর্য এবং গ্রহগুলোর মধ্যে যে ঘূর্ণন গতি সেটা তিনি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। সূর্য যেখানে পুরো ভরের 99.8% ধারণ করে, সেখানে ঘূর্ণন শক্তির সবচেয়ে বড় অংশ গ্রহগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে। ঠিক আছে? এবারে নেক্সট কি বলছেন? তিনি বলছেন যে এটি গ্রহাণুবলয় এবং ধূমকেতু সম্পর্কেও পরিষ্কার ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছিলেন। এবারে আধুনিক জ্যোতিষবিজ্ঞান অনুসারে বেসিক্যালি গ্যাসীয় মেঘের মধ্যে থেকে এই গ্রহ তৈরির যে প্রক্রিয়া এটা আরো জটিলভাবে ব্যাখ্যায়িত হয়েছে। তিনি এতটাও ক্লিয়ার কনসেপ্ট দিয়ে যেতে পারেননি। ঠিক আছে? উপসংহারে বলা যেতে পারে তিনি যে তার এই তত্ত্বটা দিয়েছিলেন ঐরকম একটা সময়ে দাঁড়িয়ে, হ্যাঁ? যেটা বেসিক্যালি পরবর্তীকালে সায়েন্টিস্টদের ভাবতে, নতুন করে কিছু জানার চেষ্টা করতে অনেকটা সাহায্য করেছিলেন। ঠিক আছে? এটা গেল তোমার লাপ্লাসের নেবুলার হাইপোথিসিস। এবারে নেক্সট তোমাদের সিলেবাসের মধ্যে আরেকটা ক্লাসিক্যাল থিওরি রয়েছে যেটা হচ্ছে জিন্স এবং জেফ্রিজের জোয়ারি তত্ত্ব। জিন্স এবং জেফ্রিজের যেটা টাইডাল হাইপোথিসিস রয়েছে সেটার বেসিক্যালি এখানে আলোচনা করছি। ইনি হলেন জিন্স এবং ইনি হলেন জেফ্রি। ঠিক আছে? এর দুজনের এই তত্ত্বটা যেটা বেসিক্যালি টাইডাল হাইপোথিসিস নামে পরিচিত। এবারে এই তত্ত্বে তিনারা কি বলে গেছেন সেটা একটু দেখা যাক। প্রথমত এই যে জোয়ারি তত্ত্ব মতে তিনি সৌরজগতের উৎপত্তি সম্পর্কে তিনি যেটা বলেছিলেন সেটা প্রস্তাব করেছিলেন 1918। ঠিক আছে? অর্থাৎ ১৯১৮ সাল নাগাদ এই দুজন সায়েন্টিস্ট বা জ্যোতিষবিজ্ঞানী যেনারা ব্রিটিশের বিজ্ঞানীরা ছিলেন, তিনারা বেসিক্যালি এই তত্ত্বটা প্রথমে ইন্ট্রোডিউস করিয়েছিলেন। ঠিক আছে? তার মূল বক্তব্য বেসিক্যালি কি ছিল? প্রথমত তিনি বলছেন যে সূর্য ছিল একা একটি নক্ষত্র। ঠিক আছে? অর্থাৎ তিনি একাই অবস্থান করেছিলেন। হ্যাঁ? এবারে নেক্সট ২ নম্বরে বলা হচ্ছে একটা বিশাল নিকটবর্তী তারা যেটা সূর্যের খুব কাছে চলে আসে। আমি ডায়াগ্রামের সঙ্গেই আলোচনা করছি। একটু ওয়েট করো, এরপরে আমি আলোচনা করছি। ঠিক আছে? অর্থাৎ সূর্য একা অবস্থান করেছিলেন। একা ঘুরে বেড়াচ্ছেন, একা রয়েছেন। হঠাৎ করে একটা তারার উদ্ভব হয়। যেটা বহিরাগত একটা নক্ষত্র, যেটা বেসিক্যালি সূর্যের খুব কাছাকাছি চলে আসে। এবারে সূর্যের খুব কাছাকাছি আসার জন্য গ্র্যাভিটেশনাল একটা অ্যাট্রাকশন সৃষ্টি করেছে কিংবা একটা আকর্ষণ তৈরি করেছে। যেটার ফলে এই একটা জোয়ারি বল কিংবা টাইডাল ফোর্স তৈরি হয়। আমরা হয়তো জোয়ার ভাটা পড়েছি। তো সেই কনসেপ্ট এখানে কাজে লাগিয়ে তিনি বলছেন যে হঠাৎ করে যে একটা বহিরাগত নক্ষত্র যেটা হঠাৎ করে চলে এসছে সূর্যের কাছে, যখন সূর্যের কাছে আসে সূর্যের থেকে একটা প্রবল আকর্ষণ বল সৃষ্টি করে, এবং যখন এই আকর্ষণ বল সৃষ্টি করেছে তখন সূর্যের থেকে কিছু গ্যাসীয় পদার্থ বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাচ্ছে, এবং আলাদা হয়ে ওই বিচ্ছিন্ন পদার্থ পরবর্তী সময় এই বৃহৎ বৃহৎ যে গ্রহ, নক্ষত্র, হ্যাঁ, উপগ্রহ প্রভৃতির জন্ম দিয়েছে। এবারে সেটা আমি তোমাদের এখানে ছবির সাহায্যে আলোচনা করছি।
স্টেজ 1 এ তিনি বলেছিলেন যে সূর্য একা ছিল, হঠাৎ করে একটা নক্ষত্রের উদ্ভব হয়। ২ নম্বর স্টেজে বলছে যে এই যে নক্ষত্রটা এটা সূর্যের উপরে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে এবং উম এখানে একটা জোয়ারি শক্তির উদ্ভব ঘটায়। ঠিক আছে? ৩ নম্বর স্টেজে এই দেখো সূর্যের থেকে কিছুটা অংশ আলাদা হয়ে বেরিয়ে গেছে। কার দরুন? এই বহিরাগত নক্ষত্রের দরুন। হ্যাঁ? এবারে সূর্যের থেকে যে বিচ্ছিন্ন গ্যাসীয় পদার্থটা বেরিয়ে এসছে, সেটা আস্তে, আস্তে করে রোটেশন তৈরি করে এবং ৫ নম্বর স্টেজে সেটা আরেকটু ভালোভাবে রোটেশন তৈরি করে এবং ৬ নম্বর স্টেজে সেটা পৃথিবী হিসেবে তৈরি হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র হিসেবে তৈরি হয়। তাহলে এটা হচ্ছে জোয়ারি মতবাদ অনুসারে সৌরজগতের উৎপত্তি। এটা যে কটা স্টেজ রয়েছে সেটা আমি তোমাদের সামনে ছবি আকারে আলোচনা করলাম। এবারে তোমাদের কোশ্চেনস এরকমও আসতে পারে, এইরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিল। এবারে এই ডায়াগ্রাম দেওয়ার পরে তোমাদের জিজ্ঞেস করবে যে এই ডায়াগ্রামটা কার? ৪-৫ টা সায়েন্টিস্টের নাম বলে দেবে। এবারে তোমাকে এইটা জানতে হবে যে এটা জোয়ারি মতবাদ, যেটা হচ্ছে জিন্স এবং জেফ্রিজ দুজন মিলে দিয়েছিলেন। তাহলে এটা যদি তোমার জানা থাকে তাহলে এই ডায়াগ্রামটা দেখলে তুমি ভালোভাবে বুঝতে পেরে যাবে কারা দিয়েছিলেন। ঠিক আছে? তাহলে এটা গেল জোয়ারি মতবাদ। ঠিক আছে? জোয়ারি মতবাদ অনুসারে সৌরজগতের উৎপত্তি। এবারে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে? সমালোচনা হিসেবে কয়েকটা কথা লেখা রয়েছে এখানে। একটু দেখে নিও। আমি জাস্ট বেসিক কনসেপ্টগুলো বললাম যেগুলোর থেকে কোশ্চেনস আসবে। হ্যাঁ? ডায়াগ্রামটা খুব ভালো করে মাথায় রাখবে, না হলে খুব সমস্যা, ওখান থেকেও কোশ্চেনস হবে। নেক্সট যে মডার্ন থিওরিটা রয়েছে সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিক ব্যাখ্যা দিয়েছিল। কি, কি ব্যাখ্যা তিনি দিয়েছিলেন এই বিগ ব্যাং থিওরি? বিগ ব্যাং থিওরি বলছে যে পৃথিবীর উৎপত্তি নিয়ে যে মানুষের বহু প্রাচীন কৌতূহল ছিল, মানুষ বিভিন্ন ধরনের ধর্মীয় রীতিনীতি বিশ্বাস করেছিলেন। তবে আধুনিক বিজ্ঞান বলছে যে ওইসব প্রাচীন রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস থেকে বেরিয়ে আসো। আমরা তোমাদের একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করছি, সেটাকে তোমরা মেনে নাও। সেক্ষেত্রে বিগ ব্যাং থিওরি প্রথম তোমাদের মাথায় রাখতে হবে যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন মার্কিন পদার্থবিদ এডউইন হাবল। তার গবেষণার ফলে এই যে পদার্থবিদ্যা এবং জ্যোতিষবিজ্ঞার সমন্বয়ে তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন। ঠিক আছে? তো পরবর্তীকালে 1929 তোমার বেলজিয়ামের ধর্মযাজক এবং জ্যোতিষবিজ্ঞানী জর্জেস লেমাইতার সর্বপ্রথম এই তত্ত্ব প্রস্তাব করেছিলেন। এইটা মাথায় রাখবে, এই কোশ্চেন্সটা আসে যে কে প্রথম এই বিগ ব্যাং থিওরি তত্ত্বের উদ্ভব ঘটিয়েছিলেন? তিনি হচ্ছেন এডউইন হাবল, 1920। এটা খুব ভালো করে মাথায় রাখবে, এটা কোশ্চেন্স হবে। এবারে পরবর্তীকালে 1949 ব্রিটিশ জ্যোতিষবিজ্ঞানী ফ্রড হোয়েল, যিনি বিগ ব্যাং শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। তিনি এই ব্রিটিশ বা ইউএসএতে, আমেরিকাতে একটা সভাতে তিনি মজার ছলে হঠাৎ করে একটা বিগ ব্যাং টার্মটা তিনি ইউজ করেছিলেন। সেখান থেকে এই বিগ ব্যাং টার্মটা পপুলারিটি পায় এবং এই তত্ত্বটার নাম তখন হয়ে যায় বিগ ব্যাং থিওরি। ঠিক আছে? এছাড়াও যিনারা এই তত্ত্বে অবদান রেখেছিলেন, এডউইন হাবলস, যিনি আমি বলেছিলাম এই তত্ত্বটা প্রথম উদ্ভব ঘটিয়েছিলেন। তারপরে জর্জ গ্যামো, তারপরে হচ্ছে আর্নো পেনজিয়াস, রবার্ট উইলসন, অ্যালান গুথ প্রমুখ বিজ্ঞানীরা কি করেছেন এই সমগ্র যে এই যে তত্ত্বটা, এটা সম্মিলিত গবেষণার ফল হিসেবে তিনারা এই তত্ত্বটা আবিষ্কার করতে পেরেছিলেন। ঠিক আছে? তাহলে এছাড়াও স্টিফেন হকিংসের তোমরা নাম শুনেছ, যিনি সর্বাধুনিক ব্যাখ্যাকার হিসেবে পরিগণিত। তার একটা গ্রন্থ বা বই রয়েছে যেটা হচ্ছে দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। ঠিক আছে? এটাও ভালো করে মাথায় রাখলে শর্ট কোশ্চেন্স হতে পারে। এবারে মহাবিস্ফোরণ যে তত্ত্বটা, সেটা প্রথমে কি বলা হচ্ছে যে পৃথিবীর এত কিছু যে উদ্ভব হয়েছে, প্রথম থেকে এত কিছু ছিলই না। বিগ ব্যাং থিওরিতে কি বলা হচ্ছে যে প্রথমে একটা ছোট্ট বিন্দু, যেটা এই পেনের মতো একটা ছোট বিন্দু তোমরা ইমাজিন করতে পারো। এই বিন্দুটা যেখান থেকে হঠাৎ করে একটা মহাবিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণ থেকে আস্তে আস্তে করে আমাদের এই ইউনিভার্স বলো, আমাদের এই সৌরজগৎ বলো, সবকিছুর সৃষ্টি হয়েছে। এবারে এটা একটু হাস্যকর লাগলেও এটা তিনারা অবশ্যই যুক্তির সহকারে ব্যাখ্যা করেছেন। এবারে সেটা আমরা আলোচনা করছি।
যেটা এই যে আমি বললাম না পেনের মতো একটা ছোট বিন্দু, তো এই বিন্দুটাকেই তিনারা নাম করেছিলেন পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। এটা একটু ভালো করে মাথায় রাখবে। সিঙ্গুলারিটি বা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি এটা শর্ট কোশ্চেন্স হতে পারে। এবং পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে মহাবিস্ফোরণ তত্ত্ব বা যেটা বিগ ব্যাং থিওরি, সেই অনুযায়ী পৃথিবী যে মহাবিশ্ব উদ্ভব ঘটেছিল সেটা প্রায় 13.7 বিলিয়ন বছর বা 1370 কোটি বছর আগে। ঠিক আছে, এবারে 1370 কিংবা 1380 এরকম অনেক বইতে 1370 লেখা আছে, অনেক বইতে 1380 লেখা রয়েছে। ঠিক আছে, এই যে সিঙ্গুলারিটির মধ্যে বা এই যে বিন্দুটার মধ্যে সুপ্ত ছিল অসীম ক্ষুদ্র মহাবিশ্বের সবকিছু। বোঝা গেল? এবারে এটাকেই বেসিক্যালি বলা হচ্ছে কসমিক এগ। এটাও কোশ্চেন্স হতে পারে, হোয়াট ইজ কসমিক এগ। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার এটাই বলতে হবে যে পৃথিবী সৃষ্টির আগে একটা ক্ষুদ্র বিন্দু যার মধ্যে মহাবিশ্বের সবকিছু সুপ্ত অবস্থায় ছিল, সেটাকেই বেসিক্যালি বলা হচ্ছে মহাজাগতিক বীজ কিংবা কসমিক এগ। এর মধ্যেই ছিল 10,000 নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি ক্লাস্টার এটসেট্রা এটসেট্রা সব কিছু এর মধ্যে ছিল। এবারে এই যে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, হ্যাঁ, বা যেটাকে আমরা কসমিক এগ হিসেবে জানছি, সেটা মহাবিশ্বের যাবতীয় পদার্থ এই যে একটা ক্ষুদ্র বিন্দুর মধ্যে একত্রীভূত ছিল। ঠিক আছে, তো এই একত্রীভূত ছিল যে বিষয়টা, তার মধ্যে তাপমাত্রা এবং ঘনত্ব, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে ডেনসিটি, সেটা হচ্ছে ইনফাইনাইট কিংবা অসীম ছিল, প্রচুর পরিমাণে ছিল, যেটার অগুন্তি, যেটাকে কাউন্ট করা যায় না, কাউন্টলেস। ঠিক আছে, তাহলে সেই যে একটা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, এই পেনের মতো একটা বিন্দু যার মধ্যে এই ঘনত্ব এবং তাপমাত্রা যেটা হচ্ছে অসীম ছিল, যেটা বেসিক্যালি আমরা সায়েন্সের ক্ষেত্রে দেখেছি বা পড়ে এসেছি ছোটবেলাতে। পদার্থের ঘনত্ব বাড়লে সংকোচন প্রক্রিয়ার জন্য তার তাপমাত্রা কিন্তু বাড়ে। এটা তোমরা হয়তো অবজার্ভ করেছো। যখন কোনো পদার্থের মধ্যে ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়ছে মানে কি, পরস্পরের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হচ্ছে মানে সেখানে হিট জেনারেট হবে। ঠিক আছে, এবারে মহাবিশ্ব তত্ত্ব তার যে স্টেপসগুলো, প্রথমে কি হচ্ছে, ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে সিঙ্গুলারিটি স্টেজ। তো সিঙ্গুলারিটি স্টেজে বলা হচ্ছে এই পর্যায়ে এই যে একটা ছোট বিন্দু, ঠিক আছে, সেটা হাইলি ডেন্স এবং এক্সট্রিমলি হট, এবং তার যে আয়তন সেটা হচ্ছে জিরো ভলিউম, মানে আয়তনহীন একটা ছোট্ট বিন্দু, যার সময় স্থান পদার্থের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক আছে, হাইলি ডেন্স, এক্সট্রিমলি হট, এই দুটো টার্ম ভালো করে মনে রাখবেন। তাহলে দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, এই দ্বিতীয় পর্যায়ে প্রায় 13.7 বিলিয়ন বছর আগে এই সিঙ্গুলারিটিটা হঠাৎ করে কি হয়, ব্লাস্ট হয়ে যায়। ঠিক আছে, হঠাৎ করে ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে এখানে প্রচুর ডেনসিটি এবং প্রচুর হিট ছিল, এবং এই যে ডেনসিটি এবং হিট যেটা ব্লাস্ট করে যাওয়ার পরে সেটা যে ব্লাস্ট হয়েছিল সেটা খুব কম সময়, একদম 0.00001 মিলি সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়ে গেছিল। তো ব্লাস্ট হয়ে যাওয়ার পরে বেসিক্যালি আস্তে আস্তে করে যখন ব্লাস্ট হয়ে গেল, এবারে তার যে বিভিন্ন ধরনের পদার্থ বলো, সেগুলো আস্তে আস্তে করে তৈরি হচ্ছে, এবং সেগুলো প্রথমে কিন্তু প্রচুর পরিমাণে হিট ছিল। এবারে সেইগুলো যখন ব্লাস্ট হয়ে গেল, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো, সেইগুলো এবারে আস্তে আস্তে করে এক্সপেনশন কিংবা সম্প্রসারণ হচ্ছে, কিংবা আস্তে আস্তে করে সেগুলো এক্সপেন্ড করছে। এবারে প্রাথমিক কণা এবং শক্তির সৃষ্টি হয়েছিল, যেখানে বেসিক্যালি বিস্ফোরণের পর তাপমাত্রা যেখানে অত্যাধিক ছিল, সেটা কোয়ার্টজ, গ্লুয়ন, ইলেকট্রন, নিউট্রন, এই প্রভৃতি যে মৌলিক কণাগুলোর সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তো তখন বিস্ফোরণের ঠিক পরে যখন হিট প্রচুর ছিল, এমতো অবস্থায় এই সমস্ত মৌলিক কণাগুলোর সৃষ্টি হয়েছিল, এবং সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে করে কুলিংয়ের ফলে এগুলো আস্তে আস্তে করে একত্রিত হয়ে প্রোটন, নিউট্রন এগুলো তৈরি হয়, যেটা বিস্ফোরণের অনেক পরে। ঠিক আছে, হঠাৎ করে তৈরি হয়নি, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, এবারে
ফার্স্ট এলিমেন্ট হিসেবে এই বিস্ফোরণের প্রায় 3 মিনিট পর হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি হালকা মৌলগুলো গঠিত হয়। একে বেসিক্যালি বিগ ব্যাং নিউক্লিওসিনথেসিসও বলা হয়। ঠিক আছে? এবারে নেক্সট হচ্ছে আস্তে, আস্তে করে আলোর বিচ্ছুরণ ঘটে। প্রায় 3,80,000 বছর পর মহাবিশ্ব এতটাই ঠান্ডা হয়ে যায় যে সেখানে কি হচ্ছে, ইলেকট্রন, প্রোটন একত্রিত হয়ে পরমাণু গঠন করা শুরু করেছে। তখন থেকে আলোর কণা মুক্তভাবে চলাচল করা শুরু করেছে, যেটাকে বেসিক্যালি বলা হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি রেডিয়েশন। ঠিক আছে? এরপরে নেক্সট হচ্ছে তোমার স্টার্স, গ্যালাক্সি এইগুলো ফর্মেশন হচ্ছে, যেটা তোমার প্রায় সেই ব্লাস্ট হয়ে যাওয়ার কয়েক লক্ষ বা কয়েক কোটি বছর পরে আস্তে, আস্তে করে সময় নিয়ে এই হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস প্রভৃতি তৈরি করেছে এবং যার ফলে মেঘের সৃষ্টি হয়েছে এবং প্রথম এই নক্ষত্র বলো, ছায়াপথ বলো প্রভৃতি জিনিসগুলো তৈরি হয়েছে। পরবর্তীতে কি হয়, এই নক্ষত্রগুলো বিস্ফোরণের ফলে ভারী মৌলগুলো তৈরি হয়, যেগুলো বেসিক্যালি গ্রহ গঠনের ক্ষেত্রে খুব সাহায্য করেছিল। এবারে সূর্য এবং সৌরজগতের সৃষ্টি হয়েছিল বেসিক্যালি 4.6 বিলিয়ন বছর আগে। হ্যাঁ, তো সেটা কিভাবে, একটা গ্যাসীয় ধুলোর মেঘ, যেটাকে বেসিক্যালি সোলার নেবুলা বলা হচ্ছে, সেটা সংকুচিত হয়ে সূর্য গঠন করে এবং সেই নেবুলার আশেপাশে ঘূর্ণায়মান পদার্থগুলোর থেকে এই গ্রহ বলো, নক্ষত্র বলো, উপগ্রহ বলো এগুলোর সৃষ্টি হয়। ঠিক আছে? এবং পরবর্তীকালে আমাদের এই পৃথিবী তৈরি হয়, যেটা বেসিক্যালি সূর্য গঠনের পরবর্তীকালে 10 থেকে 20 কোটি বছরের মধ্যে বেসিক্যালি আমাদের এই আর্থ কিংবা পৃথিবী অ্যাজ এ প্ল্যানেট কিংবা গ্রহ হিসেবে তৈরি হয় এবং শিলাময় পদার্থের সংঘর্ষ, গলন এবং শীতলতা প্রভৃতি পৃথিবীর তার বর্তমান আকৃতি এবং স্তরবিন্যাস আস্তে আস্তে করে বৃদ্ধি পায়। এখনো পর্যন্ত তোমরা হয়তো লক্ষ্য করবে পৃথিবীর মধ্যেও ভাঙাগোড়ার খেলা চলছে। ঠিক আছে? কোথাও ফর্মেশন হচ্ছে, ডিসরাপ্ট হয়ে ভলকানিক এরাপশন হচ্ছে, এরকম প্রচুর ঘটনা আমাদের পৃথিবীর মধ্যে ঘটে চলেছে দৈনন্দিন। আমরা দেখতেই পাচ্ছি নিউজ চ্যানেল কিংবা খবরের মাধ্যমে। তাহলে এই গেল আমাদের বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির সমালোচনা হিসেবে প্রথমে যেটা আসছে, এই তত্ত্বটায় হঠাৎ করে কেন বিস্ফোরণ ঘটলো সেটা নিয়ে ব্যাখ্যা করা খুব একটা প্রপারলি হয়নি। এই সিঙ্গুলারিটি কিভাবে তৈরি হলো, তার আগে কোথার থেকে এলো, সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, যেটা আমি পয়েন্ট অফ সিঙ্গুলারিটির কথা বলেছিলাম। এই অন্ধকার শক্তি বা ডার্ক এনার্জি কিংবা অন্ধকার পদার্থ বা ডার্ক ম্যাটার নিয়ে এখনো অস্পষ্ট রয়েছে এই বিগ ব্যাং থিওরির মধ্যে। ঠিক আছে? উপসংহারে বলা যেতে পারে আমাদের এই যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, মহাবিস্ফোরণ হয়েছে, এই তত্ত্বগুলো অন্যান্য তত্ত্বের তুলনায় অনেক মডার্ন হাইপোথিসিস, মডার্ন থিওরির উপরে বেস করে এটা দেওয়া হয়েছে এবং গ্রহ, সৌরজগৎ, সূর্য, পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে এটা একটা গ্রহণযোগ্য এবং পরীক্ষিত কসমোলজিক্যাল তত্ত্ব হিসেবে পরিগণিত। আশা করছি টোটাল বিষয়গুলো খুব সহজ সরলভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের টেলিগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যানেল তৈরি করা রয়েছে, গ্রুপ রয়েছে, সেখানেও জয়েন থাকতে পারো। বিভিন্ন ধরনের এই সমস্ত নোটও তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে? আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, অনেকটাই লেন্দি হয়েছে। তোমরা একটু ধৈর্য সহকারে এই সমস্ত ক্লাসগুলো দেখলে আমার এই পরিশ্রম অবশ্যই সার্থক হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।